তখন আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে কেন দিচ্ছেন না, না দিয়ে তার সঙ্গে দেখা করবেন না, সকাল দুপুর 2টা অনুমতি দিয়ে বলবেন যে 4টার সময় সমাবেশ করো। এগুলি তো খুব ভালো লক্ষণ, একটা শুভ লক্ষণ। পুলিশ তো একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কালকে যদি বিএনপি আসে, এই পুলিশ কি এই বিএনপির নিয়ন্ত্রণে রাষ্ট্র পরিচালনায় তাদের কাজ করতে হবে না? নিশ্চয়ই কাজ করতে হবে। যে আমরা আসলে নির্বাচন নিয়ে কথা বলছিলাম, নির্বাচন মুখিতা যদিও 1.5-2 বছর বাকি, তবু আমরা বলি দুয়ারে কড়া নাড়ছে, কারণ নির্বাচনের আগাম প্রস্তুতি সকল দলই মনে হচ্ছে গ্রহণ করছে। বিএনপি যদিও প্রকাশ্যে কিছু করতে পারছে না, তবুও তাদের নিশ্চয়ই প্ল্যানিং রয়েছে। জাতীয় পার্টি তো সরাসরি শুরুই করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তো সমাবেশেই বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে জনগণের কাছে ভোট চাওয়ার জন্য, যাতে জনগণ ভোট দেয়। তো এই অবস্থার প্রেক্ষাপটে এই যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে বিএনপি কি তাদের ভোটের প্রস্তুতি গ্রহণ করছে কিনা, এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ না করে, যেহেতু আমি জানি না একটা নীতি আছে কিনা যে পরপর নিবন্ধিত কোনো দল যদি দুবার নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তার নিবন্ধন বাতিল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বিএনপি তো নির্বাচন করতে বাধ্য। সুতরাং বিএনপি তো আর নির্বাচন করা ছাড়া কোনো স্কোপ নাই। হয়তো বা তাই। এখন এটা এই সিদ্ধান্ত বিএনপিকে নিতে হবে, কারণ একটা গণতান্ত্রিক নির্বাচন কিরকম হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সবার অংশগ্রহণে নির্বাচন হবে, সবাই সম সুযোগ পাবে, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। এটাই স্বাভাবিক, এটাই কাঙ্ক্ষিত। কিন্তু আমাদের দেশে তো অতীতে নির্বাচন হয়েছে একতরফা ভাবে। তো ভবিষ্যতে যে একতরফা ভাবে হবে না তা হলফ করে বলা যায় না, যদিও একতরফা ভাবে হওয়াটা কাম্য নয়। তো এখন তা আমি মনে করি, আমি বুলবুলের সাথে আমি একমত যে সরকারের উচিত একটা পরিবেশ সৃষ্টি করা। যেহেতু সরকার বলছে তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না, যাতে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয় এবং নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়, নির্বাচনটা প্রতিযোগিতামূলক হয়। কারণ নির্বাচনের মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান হওয়ার কথা, বিরোধ মীমাংসা হওয়ার কথা। কিন্তু নির্বাচনটা যদি সঠিক না হয়, নির্বাচনটা যদি অংশগ্রহণমূলক না হয়, নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এটা সমস্যা সমাধান না করে সমস্যা সৃষ্টি করে। এবং আমরা তখন আর নির্বাচনের মাধ্যমে আমরা ওই ক্ষমতা বদলের প্রক্রিয়ার আমরা যেমন থেকে দূরে সরে গত নির্বাচন যেগুলো দেখেছি সেগুলির মধ্যে যদিও বিএনপি অভিযোগ করছে সহিংসতা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সহিংসতা হয়েছে। আমরা ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু প্রায় জায়গায় দেখেছি যে ভোট কেন্দ্রে মানুষ ভোট দিয়েছে, স্বল্প সংখ্যক আর বেশি সংখ্যক হোক, কিন্তু বিএনপি একটা পাল্টা অভিযোগ এখন নতুন ভাবে করছে যে ভোটের রাতে নয়, ভোটের আগেই এই ঘটনা ঘটে যায়। তো এরকম যদি অভিযোগ তারা বরাবর একটা পটা করতেই থাকে, তাহলে তো নির্বাচনকে কিভাবে গ্রহণযোগ্য করবে? হ্যাঁ, এই অভিযোগ আছে এবং এই অভিযোগের সত্যতাও আছে। এই অভিযোগের সত্যতা সব আমলেই হয়েছে, সব আমলেই করেছে, কোনো ক্ষেত্রে বেশি, কোনো ক্ষেত্রে কম। তবে সাম্প্রতিককালে যেমন একই সাথে আমরা বলবো যে 2007 সাল থেকে 2013 শেষ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, বিশেষত আগের নির্বাচন কমিশন ডক্টর শামসুল হুদার নেতৃত্বে যে নির্বাচন কমিশন ছিল, তারা মোটামুটি সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করেছে এবং নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়েছে। এমনকি এই বর্তমান নির্বাচন কমিশন যাদের মেয়াদ উত্তীর্ণ হবে আগামী ফেব্রুয়ারি মাসে, তাদেরও এই যে 2013 শেষ পর্যন্ত যে কয়েকটা নির্বাচন করেছে, এই নির্বাচনগুলো মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু এরপর থেকে যা ঘটলো, এটা ক্রমান্বয়ে বেসামাল পর্যায়ে পড়ছে এবং 2007 সাল থেকে 2013 সাল পর্যন্ত সহিংসতা ছিল না বললেই চলে। কিন্তু এই 2014 পর, আমাদের জাতীয় নির্বাচনের পর থেকে ব্যাপক সহিংসতা, ব্যাপক অনিয়ম, ব্যাপক কারচুপি, ব্যাপক জাল ভোট এবং অনেক ক্ষেত্রে বেড়াই খ্যাত খেয়েছে যারা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে, যারা নির্বাচনী কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা, এরাই অনেক ক্ষেত্রে অনিয়মের সাথে জড়িত হয়েছে। তো এইটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা থেকে দারুণ সংকটের দিকে ঠেলে দিচ্ছে। কারণ আমাদের এই অবস্থা চলতে থাকলে আমাদের নির্বাচনী ব্যবস্থাটাই পুরোপুরি ভেঙে পড়বে। আমরা আরেকটু আলোচনা করে অন্য প্রসঙ্গে যাব। আমরা
বলি যে জনগণ একদিনের বাদশা, অর্থাৎ যেদিন ভোট দেয় সেদিন সে বাদশাহী মনোভাব নিয়ে ভোট দেয় এবং একটা সক্ষমতার সাথে। তো ভোটের এই প্রক্রিয়াটা কোনো সরকারকে অভিযোগ করে নয়, ভোটের এই প্রক্রিয়াটা যদি কোনোভাবে আমরা ঠিক রাখতে না পারি, আমার ভোট দেওয়ার অধিকার, আমার প্রার্থী নির্বাচন করার অধিকার, তাহলে তো আমাদের গণতন্ত্র এবং আমাদের এই যে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা সেই জায়গাটা ব্যাহত হবে। তো এই পর্যায়ে আগামী নির্বাচন যেটি আমরা বলছি বারবার, সেই নির্বাচনটাকে আসলে অংশগ্রহণমূলকভাবে করার জন্য আপনি কিভাবে দেখতে চান সেই বিষয়টাকে? না, নির্বাচনের তো একটা ভালো নির্বাচন করার তো কতগুলি প্যারামিটার ঠিক করাই আছে। যেন বদিউল আলম মজুমদার এটি নিয়ে কাজ করেন, তারা ভালো বলতে পারেন। একটা হচ্ছে একটা স্বচ্ছ সুন্দর ভোটার তালিকা, প্রথম শর্ত। নিশ্চয়ই। 2 নম্বর হচ্ছে যে ভোটার তালিকা হচ্ছে, সেই ভোটার তালিকায় যে ভোটাররা আছেন তারা যাতে ভোট দিতে পারেন, এটা এনশিওর করা। নির্বাচনের সবচেয়ে বড় অ্যাক্টর হচ্ছে রাজনৈতিক দলগুলি, যারা নির্বাচনমুখীরা, তারা যাতে অংশগ্রহণ করতে পারেন। তারপর নির্বাচনের পরে সহিংসতা হবে না, নির্বাচনের পরে সমবেত দল ফলাফল মেনে নেবে। এই তো 3-4টি খুব মৌলিক শর্ত। এখন এই শর্তগুলি পূরণ করবার জন্য তো সরকারের চাইতে বড় দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন নামক একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তৈরি হয়। আমরা তো ভারতে দেখেছি সিঙ্গেল ম্যান কমিশন এত বিশাল গণতন্ত্রের নির্বাচন করেছেন। হ্যাঁ, কিছু সহিংসতা হয়েছে, কারচুপির অভিযোগ ততটা নাই, কিন্তু কোথাও কোথাও হয়তো একটু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু সেই নির্বাচন তো গ্রহণ করেছে ভারতের এই বিশাল গণতন্ত্রের মানুষ। একজন মাত্র কমিশন, পরবর্তীকালে অবশ্য এখন বেড়েছে। তো আমাদের নির্বাচন কমিশনের সব, বাংলাদেশের দুঃখজনক হলো বাংলাদেশের কোনো নির্বাচনই প্রশ্নহীন হয় নাই। যারাই হেরেছে তারাই বলেছেন নির্বাচন ঠিক হয়নি, যে আমল টামল বুঝে না, যারা হেরেছেন তারা বলছেন নির্বাচন ঠিক হয়নি। তবুও কখনো কখনো নির্বাচন কমিশনের দৃশ্যমান কিছু চেহারা আমরা দেখেছি যে তারা একটা শক্ত অবস্থান নিয়েছে। আবার এখন যে নির্বাচন কমিশন দেখি যে তারা সব ঠিক আছে, এরকমই একটা বিষয়, মানুষ যতই প্রশ্নবিদ্ধ করুক। কাজে প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে কাজ করতে দিতে হবে। যেখানে অনেক অনেক কাজ করতে কে দেবে, আমাদের সার্বিক সামগ্রিক, এটা সরকার দেবে এরকম না, আমাদের সার্বিক রাজনৈতিক পরিবেশটা এমন করতে হবে যে নির্বাচন কমিশন কাজ করতে হবে। 5টি সিটি কর্পোরেশন নির্বাচন তো আমরা সুষ্ঠুভাবে হয়েছে বলে আমরা বলছি, পরবর্তী নির্বাচনগুলো কেন এরকম হয়ে গেল? সেটা নির্বাচন কমিশনই সেটাকে নষ্ট করে ফেলেছে, এটা মনে করবার কোনো কারণ নাই। নির্বাচন কমিশনের এই অনেকের সময় বলে যে ব্যক্তি ম্যাটার করে না, পার্সন ডাজ নট ম্যাটার, কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠানে ব্যক্তিও ম্যাটার করে। যে কোন ব্যক্তিটি সেখানে থাকলেন তিনি হয়তো খুব ভালো প্রশাসক হতে পারেন, কিন্তু নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন প্রতিষ্ঠান চালানোর মতো দক্ষতা নাও থাকতে পারে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস সমস্ত ক্লাসে তার ফার্স্ট ক্লাস থাকতে পারে, ভালো শিক্ষক তিনি নাও হতে পারেন। তো কাজেই আমরা দেখেছি যে আমলাতন্ত্র থেকে কখনো নিয়েছি, বাইরে থেকে কখনো নিয়েছি, কিন্তু তারা সবাই যে সমানভাবে এরকম একটা স্বাধীন প্রতিষ্ঠান চালানোর মতো যোগ্যতা রেখেছেন, তাদের পার্সোনালিটিও একটা ব্যাপার। কাজেই আপনি ধরুন শামসুলতা কমিশনের কথা বলা হলো, শামসুলতা কমিশন করার সময় কি বাংলাদেশের সরকার ছিল না? সরকার তো ছিল। আবার ধরেন বিচারপতি আব্দুর রহমান যখন রাষ্ট্রপতি, তখন কি সেনা অভ্যুত্থান হয় না একটা কেয়ারটেকার আমলে? তখন হাবিবুর রহমান সাহেবের মধ্যে পার্সোনালিটি ওয়ালা কেয়ারটেকারের প্রধান তো ছিলেন। আবার ইয়াসুদ্দিন সাহেব রাষ্ট্রপতি ছিলেন, তার আমলে সেনাবাহিনী আসলে কি হয়েছে দেখেছি। যে ব্যক্তি ম্যাটার করে কোথাও কোথাও, লিডারশিপে আপনি হয়তো অনেকে স্বীকার করেন, কিন্তু ব্যক্তি ম্যাটার করে। কারণ ইয়াজুদ্দিন সাহেবের সময় মার্শাল সেনাবাহিনী আসলে কি পরিস্থিতি তৈরি হলো, আব্দুর রহমান সাহেবের সময় সেনাবাহিনীতে অভ্যুত্থান হলো, হাবিবুর রহমান সাহেবের শক্ত অবস্থান কারণে কি হলো, দুটো আমরা প্রত্যক্ষ করেছি। শামসুল্লাহ সাহেবের নির্বাচন কমিশন নারায়ণগঞ্জে সেনা মোতায়েন করা হবে কি হবে নিয়ে তাই নিয়ে লড়াই, সেই লড়াই তাদের অবস্থানটা কি দাঁড়ালো। আবার বর্তমান নির্বাচন কমিশন বিভিন্ন সময় তাদের যে কর্মতৎপরতা সেটা আমরা যেটা প্রত্যক্ষ করলাম সেটি, অথবা আজিজ মার্কা কমিশন যেটা আমরা সেটা, কাজে আমাদের নজির সবগুলি আছে। আমাদের একদম এক্সট্রিম সুপার কমিশন আমরা পেয়েছি, কখনো মনে করবার কোনো কারণ নাই, কিন্তু এর মধ্য থেকেও ভালো করবার সুযোগ ছিল, সুযোগ যারা পেয়েছেন তারা করেছেন। আবার ওয়ার্স্ট করার নজির আমাদের সামনে আছে। কিন্তু আমি যে কথাটি বললাম যে একটা ভালো নির্বাচন আজকের পৃথিবীতে প্রশ্নবিদ্ধ কোনো কিছু দিয়েই খুব বেশি দিন আপনি দীর্ঘদিন চলতে পারেন না। আজকে ধরেন আওয়ামী লীগের কাউন্সিল হলো, সেখানে আওয়ামী লীগের সভাপতি নিজেই বলছে যে সামনে নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়। তারপর আগে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে তিনি বুঝেছেন যে এই প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে তাকে কত জায়গায় কথা বলতে হয়েছে। কাজে সেই জায়গাটাতে আমি মনে করি যে একটা ভালো নির্বাচন করবার জন্য ভালো নির্বাচন কমিশন করবার কথা, নির্বাচন কমিশন করার একটা আইন আছে, কনভেনশনও আছে, নতুন কনভেনশন আমরা সৃষ্টিও করতে পারি। কাজে একেবারে রিজিড এটি হতে হবে এই জায়গায় যদি আমরা শুরুতেই
একটা বিতর্ক তৈরি করি নির্বাচন কমিশনকে নিয়ে, তাহলে এটা লেজ চলতে থাকবে অনেক দিন ধরে। তো কাজে সেই জায়গাটাতে যদি আমরা আসলে একটা ভালো নির্বাচন করতে চাই, তাহলে পরে আমাদেরকে সেই জায়গাটাতে ভালো নির্বাচন করার যতগুলি কম্পোনেন্ট আছে সব জায়গাতেই স্বচ্ছতা রাখতে হবে। এখন একটি কথা জনাব বদরুল মজুমদার বলেছেন যে বিএনপি কি করবে, এটা আমাদের প্রশ্ন যে বিএনপি কি করবে। আপনি বলেছেন যে এই সংকটের মধ্যে বিএনপি নির্বাচনকে বাধ্য আসবে কি আসবে না। আপনি দেখেন বিএনপি বা আওয়ামী লীগের মতো দল নির্বাচনের জন্য টিকে থাকে, এটা যদি দীর্ঘ সময় নির্বাচনের বাইরে থাকে তাহলে তো কমিউনিস্ট পার্টি না, আন্ডারগ্রাউন্ড দল না। তো কাজেই এবং এই রাজনৈতিক দলগুলির মধ্যে সংকট থাকবেই, এবং এই সংকটের মধ্যেই তাদেরকে মোকাবেলা করতে। আপনি যদি ধরেন আওয়ামী লীগের কথা, 75 সনের পরে 21 বছর পরে তো আওয়ামী লীগের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা। 21 বছরে তো আওয়ামী লীগের, কিন্তু তারপর সেই দিকে আওয়ামী লীগের পুরো স্ট্রাকচার ভেঙে গেছে, তারপর আস্তে আস্তে তৈরি হয়েছে। মানে আওয়ামী লীগ তার লাইফের সবচেয়ে বড় সংকটকে মোকাবেলা করে কিন্তু আবার ক্ষমতা এসছে। এখন বিএনপি সংকট আছে, মামলা আছে, হামলা আছে, সবই আছে। এর মধ্যে থেকে রাজনৈতিক দলকে টিকে থাকতে হবে, কারণ তারা যখনই সুযোগ পেয়েছে তখনই কিন্তু তারা প্রত্যন্ত অঞ্চলে বা তৃণমূল পর্যায়ে নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে। হ্যাঁ, তাদের অভিযোগ যে আমি 50টা সিট পেতাম, হয়তো 10টা সিট পেয়েছে, তার মানে কি? তার মানেটা তৃণমূল পর্যায়ে কিন্তু তাদের সমর্থক আছে। আমি বিএনপিকে পরামর্শ দিতে চাই না, কারণ রাজনীতি যারা করেন তারা এত বেশি নিজেরা ভালো বোঝেন যে আমাদের মতো লোকজনের পরামর্শ তার দরকার নেই। কিন্তু আমাদের অবজারভেশনটা এরকম, আপনি এই বিএনপি যখন ইউনিয়ন পরিষদে নির্বাচন করেছে কিছু সিট তো পেয়েছে, তার মানে কি? তৃণমূল পর্যায়ে যেখানেই তারা কাজ করতে পেরেছে, উপজেলা বলেন, জেলা পরিষদ তারা হবে না বোধহয় সেরকম। তো কাজেই বিএনপিকে কিন্তু এটা ভাবতে হবে যে রাজনৈতিক দল হিসেবে একটা ইস্যু কেন্দ্রিক আন্দোলন করে আত্মহত্যা করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, একটা বড় মাপের যে এখন তো তত্ত্বাবধায়ক থেকে সরে আসছে নির্বাচনকালীন সরকারে, আমরা যেটি পত্রপত্রিকায় দেখছি আগামী 2-4 দিনের মধ্যে বোধহয় বিএনপি চেয়ারপারসন একটা রূপরেখা দিবেন। সেই রূপরেখাটা আমরা দেখি, প্রত্যক্ষ করি সরকার কিভাবে রিয়েক্ট করে, সেটাও আমরা প্রত্যক্ষ। সরকারের দিক থেকে আমরা যেটা বলতে চাই যে যে কোনো আলোচনার সুযোগগুলি তৈরি হলে যুক্তিসঙ্গত জায়গাগুলিতে কথা বলতে হবে, যুক্তিসঙ্গত জায়গাগুলিতে মানে একটা স্পেস তৈরি করতে হবে। হ্যাঁ, অযৌক্তিক কিছু হলে নিশ্চয়ই মানা যাবে না, বিএনপির অতীত নিয়ে নিশ্চয়ই আলোচনা করা যাবে, বিএনপিকে গালিগালাজ করা যাবে, সবই করা যাবে, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যদি সামনের দিকে এগোতে চান তাহলে মিনিমাম যে ন্যারো স্পেসগুলিতেও যদি আমরা সুযোগ তৈরি করি, তাহলে পরে ওই যে প্রশ্নবিদ্ধ শব্দটি আর থাকবে না। আর যদি তা না করি, একতরফাভাবে সিদ্ধান্ত দিতে চাই, তাহলে সব জায়গায় তো প্রশ্ন, আপনি সব জায়গায় কাজটা করবেন প্রশ্ন তৈরি করার, আর বলবো যে প্রশ্নবিদ্ধ করার সুযোগ থাকবে না, সেটা তো হবে না। জি দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি যে প্রশ্নবিদ্ধ কোনোভাবে নির্বাচন বা কোনো কিছু আমরা চাই না, প্রশ্ন তৈরি করারও প্রয়োজন নেই, প্রশ্নহীন ভাবে আমরা একটা জাতীয় নির্বাচন পেতে চাই, এটি প্রত্যাশা রেখে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রাণফোটা নিউজ এন্ড ভিউজে দর্শক কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবো, নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই থাকবেন। বাবা, ওখানে কে রান্না করে? কেন তুমি? খালি দুষ্টুমি। শোনো মা, তুমি মানে পানকারি পাউডার, সব মশলা পরিমাণ মতো মেশানো থাকে আর রান্না হয় দেশি স্বাদে, ঠিক যেন তোমার মতো। পানকারি পাউডার। রকেট গতিতে ব্যাংকিং, টাকা পাঠান রকেটে। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। দাদা আপনি বলুন। কি যে বলেন, আপনি টক শুতে টক নাই না, জমছে না। এই নে জমিয়ে দেবে। আমাকে মতো লোকের লাগে কি প্রাণ চানাচুর আড্ডা জমিয়ে দেবে। দুবাই না ছাই, দিনে গরম রাতে ঠান্ডা, হাত পা চকচর করে। নতুন তো আবহাওয়া হজম হইতে আছে না। ইবেলা প্রাণ সরিষার তেল তেল গায়ে মেখে গোসল করবি, শরীর থাকবো ঠান্ডা, চর্বি করবো না। দেশে তৈরি প্রাণ সরিষার তেল আপনার শরীরের চটচটে ভাব দূর করে দেবে স্বস্তি। তোর তো জব্বর ফ্রেশ লাগতেছে। প্রাণ সরিষার তেল, আরবের উষ্ণতায় শীতল আমেজ। রকেট গতিতে ব্যাংকিং, টাকা পাঠান রকেটে। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। সবাই এখন দাঁতের ব্যাপারে একটু বেশি কেয়ারফুল, কারণ দাঁত না থাকলে প্রাণ টেস্টের ফুল টেস্ট পাওয়া অসম্ভব। তাই দাঁতের যত্ন নিন, আর চিবিয়ে হোক অথবা গরম চায়ে চুবিয়ে হোক, প্রাণ টেস্টের স্বাদ নিন। প্রাণ টেস্ট খাও। রকেট গতিতে ব্যাংকিং, টাকা পাঠান রকেটে।
রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং টাকার রকেট। দাদা আপনি বলুন। কি যে বলেন আপনি টক শুতে টক নাই না, জমছে না। এই নে জমিয়ে দেবে ধান চানাচুর। তোর মতো লোকের লাগা আমাকে মতো লোকের লাগা কি হচ্ছে? দেশেরই হচ্ছে তো। প্রাণ চানাচুর আড্ডা জমিয়ে দেবে। বাবা ওখানে কে রান্না করে? কেন তুমি? খালি দুষ্টুমি। শোনো মা, তুমি মানে পান কারি পাউডার, সব মশলা পরিমাণ মতো মেশানোই থাকে আর রান্না হয় দেশি স্বাদে, ঠিক যেন তোমার মতো। প্রাণ কারি পাউডার। রকেট গতিতে ব্যাংকিং, টাকা পাঠান রকেটে। রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং টাকার রকেট। দাদা আপনি বলুন। কি যে বলেন আপনি টক শুতে টক নাই না, জমছে না। এই নে জমিয়ে দেবে ধান চানাচুর। তোর মতো লোকের লাগা আমাকে মতো লোকের লাগা কি হচ্ছে? দেশেরই হচ্ছে তো। প্রাণ চানাচুর আড্ডা জমিয়ে দেবে। রকেট গতিতে ব্যাংকিং, টাকা পাঠান রকেটে। রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং টাকার রকেট। সবাই এখন দাঁতের ব্যাপারে একটু বেশি কেয়ারফুল, কারণ দাঁত না থাকলে প্রাণ টোস্টের ফুল টেস্ট পাওয়া অসম্ভব। তাই দাঁতের যত্ন নিন, আর চিবিয়ে হোক অথবা গরম চায়ে চুবিয়ে হোক, প্রাণ টোস্টের স্বাদ নিন। নাও প্রাণ টোস্ট খাও। রকেট গতিতে ব্যাংকিং, টাকা পাঠান রকেটে। রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং টাকার রকেট। দুবাই না ছাই, দিনে গরম রাতে ঠান্ডা, হাত পা চচ্চর করে। নতুন তো আবহাওয়া হজম হইতে আছে না। ইবাল প্রাণ সরিষার তেল, গায়ে মেখে গোসল করবি, শরীর থাকবো ঠান্ডা, চর্বি করবো না। তাই দেশি তৈরি প্রাণ সরিষার তেল আপনার শরীরে চটচটে ভাব দূর করে দেবে স্বস্তি। তোর তো চব্বর ফেস লাগতেছে। প্রাণ সরিষার তেল আরবের উষ্ণতায় শীতল আমেজ। দর্শক আরেকবার সাথে প্রাণফুটে নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আমরা একটুখানি আসি একটা ভিন্ন প্রসঙ্গ। গত বেশ কয়েকদিন থেকে এই প্রসঙ্গটি, সেটি হচ্ছে যারা সংখ্যালঘু তাদের যে ঘরবাড়িতে হামলা, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে যে ঘটনা ঘটেছে, সেটি আবারও আমরা দেখতে পেয়েছি। ঘটনাটা ঘটেছে যখন টহলদার টিম চলে গেল, সারা রাত পাহারা দেওয়ার পর চলে যাওয়ার পর এই ঘটনা ঘটলো। এবং আমরা সেখানে দেখেছি মৎস্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করেছেন, তিনি বলেছেন যদি এটা প্রমাণ করতে পারেন তিনি তার মন্ত্রিত্ব ছেড়ে দিবেন। আমরা সেখানে ইউএনওকে সেখান থেকে সরিয়ে দিতে দেখেছি, ওসিকে সরিয়ে দিতে দেখেছি। স্বরাষ্ট্রমন্ত্রী ইতিপূর্বে বলেছিলেন, ওসিকে সরিয়ে দেওয়ার পূর্বেই বলেছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব কোথাও কোনো অবহেলা করেনি। তো এই সার্বিক অবস্থায় যারা সংখ্যালঘু তারা তো আমাদের কোনো ক্ষতি করার সুযোগই তাদের নেই, কারণ তারা তো সংখ্যায় খুবই কম। তারপরেও কেন তারা এরকম অত্যাচার, নির্যাতন, এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে? আপনি কিভাবে দেখছেন? এটা শুধু চরম দুঃখজনক না, এটা চরমভাবে নিন্দনীয় এবং ক্ষোভের কারণ। আমি সাংঘাতিকভাবে ক্ষুব্ধ, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সংখ্যালঘুরা তারাও এই দেশের নাগরিক, আমাদের যে সকল অধিকার আছে তাদেরও একই অধিকার আছে, এবং সবচেয়ে বড় অধিকার বেঁচে থাকার অধিকার, শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার। বেঁচে থাকার অধিকার হলো মৌলিক অধিকার, আমরা মৌলিক অধিকারের কথা বলেছি। তো তাদেরকে, হ্যাঁ তাদের সাথে আমাদের ভিন্নতা আছে, ধর্মের ভিন্নতা আছে, তারপরে কিছু আমাদের ধর্মীয় আচার আচরণের ভিন্নতা আছে, কিন্তু তাই বলে তাদের সাথে এরকম আচরণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং যেটার অবসান হওয়া দরকার। আমার মনে হয় এই যে ঘটছে, একটার পর একটা ঘটছে, এর একটা বড় কারণ হলো যে বিচারহীনতা, একটা বিচারহীনতার সংস্কৃতি। আমাদের অতীতে অনেকগুলো ঘটনা ঘটেছে, রামুর ঘটনা থেকে আরম্ভ করে আরো অনেক জায়গায় অনেকগুলো ঘটনা ঘটেছে। রামুরটা বড় ঘটনা। তারপরে 2001 সালের নির্বাচনের পরে যেই সহিংসতা ঘটলো, যে বাড়িঘরে এবং অনেক রকম যে চরম নিপীড়ন হয়েছে তাদের উপর, কিন্তু কোনো বিচার হইল না। বিচার আমরা দেখছি না। আমি একটা খবর কাগজ দেখছিলাম যে গত 6-7 বছরে 273টা
273টা মামলা হয়েছে এই সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতন, সহিংসতার কারণে, এবং একটার মাত্র বিচার হয়েছে। সেক্ষেত্রে যেটি বলা হয় যে এটি তো মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার বলা হয় এবং হিন্দু সম্প্রদায়ের জন্য, বিশেষ করে তাদের জন্য অত্যন্ত বন্ধুসুলভ একটা সরকার বলা হয়। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আমরা তো অভিযোগের আঙ্গুল দেখি এই সরকারের যারা সমর্থ পুষ্ট নেতা রয়েছেন, নেত্রী রয়েছেন, তাদের বিরুদ্ধেই দেখি। তো সেই অবস্থার প্রেক্ষাপটে তাহলে এই হিন্দু সম্প্রদায়ের কি এই সরকারের আমলও কি নিরাপদ নয়? আপনি কিভাবে দেখেন? আমরা তো এই যে আমি যে তথ্যটা দিলাম, ইত্তেফাকের এটা তথ্য, এই যে এই সরকারের আমলে 273টা ঘটনা ঘটেছে, 273টা মামলা হয়েছে, তার মধ্যে একটার মতো বিচার হয়েছে। তো এইটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর রামুর মতো ঘটনার সেখানে কি বিচার হয়েছে? এবং এই সরকার যে 2001 সালে তো অভিযোগ হলো আগের সরকারের আমলে সেটা ঘটেছে, এবং তাদেরও তো বিচার হয়নি। সংস্কৃতি কিন্তু অন্যায় করে যদি পার পেয়ে যান তাহলে তো আপনি অন্যায় করতে উৎসাহিত হন। এটা একটা বড় কারণ, আরো অনেকগুলো কারণ আছে, কিন্তু এটা একটা বড় কারণ। হিন্দুদের সম্পত্তি বলা হয় যে এই এখন বর্তমান সরকার যে রয়েছে তারা ক্ষমতায় আসলে বেশি নাকি তারা সম্পত্তি হারায় বা তাদেরকে অভিযুক্ত করা হয়, অথচ তারা হিন্দু বান্ধব সরকারই বলা হয়। আমরা প্রশাসন থেকে সব জায়গায় দেখি যে তাদের একটা ভালো একটা প্রাধান্য রয়েছে, তারা মেধাবী বলে বলা চলে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে বারবার এই ঘটনা ঘটছে। আমরা সেখানে দেখি আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান যিনি, তিনি এটা নেতৃত্ব দিয়েছেন, ইউনো সেখানে জড়িত থাকার অভিযোগ রয়েছে, ওসি সাহেব প্রকাশ্যে সেখানে সমাবেশে সেখানে বক্তব্য দিয়েছেন, মন্ত্রী সাহেব সেখানে উস্কানির অভিযোগ রয়েছে। তো আপনি এই সরকারের সাথে হিন্দু সম্প্রদায়ের এই যে সম্পৃক্ততা, সেটা কিভাবে দেখছেন? দেখেন, হিন্দু সম্প্রদায় এই সরকারের সাথে সম্পৃক্ততার কথা আপনি বললেন, আমরা সবাই নিজেদেরকে অসাম্প্রদায়িক বলি। শ্রীকৃষ্ণ উৎসবের সময় কি বিএনপি তাদেরকে দাওয়াত দেয় না? কাজে সবাই এদেরকে ব্যবহার করার চেষ্টা করে। কাজেই আওয়ামী লীগ সরকার, হিন্দু বান্ধব সরকার, এগুলো তো খুব ক্লিশে শব্দ। এগুলি বাস্তবতা হচ্ছে সাম্প্রদায়িকতা হচ্ছে এমন একটি বিষয়, এটি স্টেটমেন্ট দেওয়ার বিষয় না, এটা আচরণের বিষয়। আমিও খুব অসাম্প্রদায়িক, এটা আমি বলতে পারি, কিন্তু আমার আচরণে প্রমাণিত হবে যে আমি সাম্প্রদায়িক কিনা। আমি যদি বাড়ি দখল করি, আমি যদি সংখ্যালঘু সম্প্রদায়গত ভাবে কাউকে আঘাত করি, সেটি হলো অসাম্প্রদায়িকতা। এখন আপনি একটা আগে বললেন যে এই সরকারের আমলে হিন্দুদের, এই দৃষ্টিভঙ্গিটাও ঠিক না। কারণ কেউ যদি তার যোগ্যতার বিচারে সরকারি চাকরি পায় বা প্রশাসনের উচ্চ পদে থাকে, ওঠে, এটা আমি সম্প্রদায় ভিত্তিতে দেখবার সুযোগ নেই। তারা এই দেশের নাগরিক, আমাদের মতো। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তারাও সে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। আমি যে বাজারে থাকি, যে সমাজে থাকি, তারা সমাজে থাকে। তারা যোগ্যতার ভিত্তিতে সর্বক্ষেত্রেই তাদের। এখন প্রশ্নটা হচ্ছে, আমি যে আপনি নাসিরনগরের কথা বললেন, আমি তার সঙ্গে গোবিন্দগঞ্জ জড়াতে চাই, গাইবান্ধায়। এই এবং অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশে এই যে সংখ্যালঘুরা যে আক্রান্ত হয়, এটা একটা কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা না। ভারতে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা হয় হিন্দু এবং মুসলমান, আদিবাসী এবং কি বলে সমতলবাসীর মধ্যে, কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই। আপনি দেখবেন যে এই যে 273টার ঘটনার কথা বললেন, এটা হিন্দু মুসলমান দাঙ্গা হয় নাই। এটা আমাদের রাজনৈতিক দলগুলি বা প্রভাবশালী গোষ্ঠী নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জন্য স্বীকার করে এই সংখ্যালঘু সম্প্রদায়কে। সংখ্যালঘুরা অসহায় হচ্ছে এই কারণের জন্য। আপনি নাসিরনগরের কথা যেটা বললেন, আমরা পত্রপত্রিকায় যেটা দেখি, এটা সেখানে স্থানীয় এমপি এবং মন্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। সেটা গত ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে দ্বন্দ্ব। কি এক মৎস্যজীবী রসরাজ, তিনি ফেসবুক থেকে একটা উস্কানিমূলক তথ্য দিলেন। আজকে পত্রিকা আমি যখন শিরোনাম দেখাচ্ছিলেন, তখন আমি দেখছিলাম যে সেখানে ওই ইয়ের মালিক মোহন জাহাঙ্গীর, তার দোকান থেকে, সেই সাইবার ক্যাফের মালিক, সেখান থেকে সেটা হয়েছে। আমার বক্তব্য হলো যে, এবং গাইবান্ধায় যে সাঁওতাল আদিবাসীদের উপর আক্রমণ করা হচ্ছে, যে ভদ্রলোক গত নির্বাচনের আগে এই সাঁওতালদের সমর্থন নিয়ে নির্বাচিত হলেন, তিনি এখন তাদেরকে উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। কাজে একটিও কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা না, কিন্তু আমাদের অভ্যন্তরীণ কি ক্ষমতাসীন, কি বিরোধী দল। আপনি যেটা জনাব বদরুল্লাহ মজুমদার বললেন, গত 5 জানুয়ারি নির্বাচনের সময় কেন দিনাজপুরের সংখ্যালঘু বাড়িতে আক্রমণ হয়? কেউ নির্বাচনে অংশগ্রহণ করেছে, কেউ করে নাই। তো যারা করেছে, করে নাই, তোমরা মারামারি করো, কিন্তু নির্বাচনের ফলাফল কেন আপনি দিনাজপুরের সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ হবে? কেন অভয়নগরে হিন্দুদের বাড়িতে আক্রমণ হবে? কেন যশোরে হিন্দু পল্লী জ্বালিয়ে দেওয়া হবে? মুশকিল হচ্ছে যে আমরা বলি মুখে
আমরা অসাম্প্রদায়িক, আমরা বলি যে সংখ্যালঘু আমাদের আমানত, আমরা বলি যে সংখ্যালঘুদের আমাদের নিশ্চয়তা দিতে হবে, এটা বিভিন্ন পর্যায়ে থেকে আমরা বলি। সরকারি দল, রাজনৈতিক দল সবাই বলে এই কথাগুলি, কেউ কম বলে না, সিভিল সোসাইটি, সাংস্কৃতিক গোষ্ঠী। কিন্তু যখনই একটা সুযোগ নেওয়ার সময় আসে তখন প্রথম আঘাতটা হানি আমরা সংখ্যালঘুদের উপর। ব্রাহ্মণবাড়িতে তাই হয়েছে যে ব্যক্তি ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল দিচ্ছে সংখ্যালঘুরা। গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর আক্রমণ চালানো হয়েছে ক্ষমতাসীন দলের নিজস্ব কোন্দলের কারণে। আমি ক্ষুব্ধ এই কারণের জন্য যে এখানে প্রশাসন কোথায়, পুলিশ প্রশাসন কোথায়, জেলা প্রশাসন কোথায়, ক্ষমতাসীন দল কোথায়? আপনি ঢাকায় গুলিস্তানে উচ্ছেদ অভিযানে ছাত্রলীগের 2টি ছেলে পিস্তল নিয়ে গেল, পত্রিকায় ছাপি ছাপা হলো, পরদিন দেখলাম আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে তাদেরকে বহিষ্কার করা হলো। খুবই ধন্যবাদ জানাই, নিশ্চয়ই খুব শক্ত মেসেজ যে এটা করতে পারবো না। তো ব্রাহ্মণবাড়িতে এই ঘটনা ঘটার পরে দল কোথায়? আপনি বৌদি নামক একটা এমপি সেই কি বলে জেলখানায় তার শাস্তি হলো, ফাইন, সে আইনগতভাবে সে দোষী সাব্যস্ত হলো, কিন্তু তার দলীয় শাস্তি কই? ওরকম অনৈতিক কাজ করে যে লোকটি আইনগতভাবে কারাদণ্ড ভোগ করলো, তার দলের কি অ্যাকশন সেটা তো দেখছি না। কাজেই রাজনৈতিক দল কি ক্ষমতায় কি বাইরে, রাজনৈতিক শক্তিটাকে যদি আমরা পরিচ্ছন্ন না করতে পারি, এবং এই যে ব্রাহ্মণবাড়িয়ায় যারা সাম্প্রতিক দাঙ্গা করলো তারা এমপির সমর্থকই হোক অথবা মন্ত্রীর সমর্থকই হোক, তারা কি আওয়ামী লীগের জন্য কোনো অ্যাসেট? আমি তো বলি যে একটি দলের জন্য আবর্জনা। আমরা গাইবান্ধায় যারা এই ঘটনা ঘটলো, আর ওই আজকে যে একটু আগে হেডলাইন দেখলাম যে স্থানীয় এমপির দিকে আঙুল, সেই এমপি নেতৃত্বে যদি এটা হয়ে থাকে তাহলে তারা সরকারকে চূড়ান্ত বিব্রতকর অবস্থায় ফেলেছে। ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী হাইকমিশনকে বলছে যে তুমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করো। আপনি ইউরোপিয়ান পশ্চিমের সকল কূটনীতিকরা ওই দিকে তাকিয়ে আছে। তাহলে যে আপনি রাষ্ট্র পরিচালনায় অগ্রযাত্রার কথা বলছেন, দলের বিশাল কাউন্সিল করে নির্বাচনের প্রস্তুতির কথা বলছেন, নতুন নেতৃত্ব দেশকে নতুন জায়গায় এগিয়ে নিয়ে যাওয়া, সবই ইতিবাচক, কিন্তু এই আবর্জনাগুলি যে দলের মধ্যে আছে এবং যেগুলি নাসিরনগর ঘটায়, যেগুলি ব্রাহ্মণবাড়িয়া ঘটায়, যারা গাইবান্ধা ঘটায়, তারা যদি দলের মধ্য থেকে আপনার এই বিশাল অগ্রযাত্রাকে কালিমালিপ্ত করে, আমি তো প্রথম অনুরোধ জানাবো দলকে যে দল চিহ্নিত করুক, তাদের দল থেকে যারা আছে তাদেরকে বের করে দেওয়া হবে। তারপর আজ আমি ব্রাহ্মণবাড়িয়ায় ইউনোর যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি সাংবাদিকদের সঙ্গে, আপনাকে প্রমাণ করতে হবে দাঁড়িয়ে যাচ্ছে। আমি দুঃখিত যে একদম মাস্তানের মতো একজন মানে এই লেভেলের সরকারি অফিসারকে এই শব্দ আমি বলতে পারি না, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার মনে হয়েছে যে রাস্তার একটা লোক সাংবাদিকদের উপর চড়াও হয়েছে। সেখানে আবার একজন সাংবাদিককে মন্ত্রী এবং টিএনও বসে জিওনে বসে বলছে আপনি যেতে পারবেন না, প্রমাণ করে যেতে হবে। দ্যাট ইজ নট দ্য বিহেভিয়ার। তো কাজেই যদি সবাই যার যার জায়গায় যুক্তির জায়গায় না থাকেন, শোভনতার জায়গায় না থাকেন, ভালো সংস্কৃতির জায়গায় না থাকেন, মাস্তানের জায়গায় চলে যান, তাহলে সংখ্যালঘুকে কারা রক্ষা করবে? আর সংখ্যালঘুকে রক্ষা করার বিষয় নয়, তারা তো এই দেশের সিটিজেন, তারা এই দেশে অর্থনীতিতে অবদান রাখছে, সংস্কৃতিতে অবদান রাখছে। কাজে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি শুধুমাত্র স্টেটমেন্টের উপর নির্ভর করবে না। আপনি ব্রাহ্মণবাড়িয়ার যে সেখানে যারা সাধারণ মানুষ আছেন তাদের বলি, আমি ওই যে তরুণদেরকে অভিনন্দন জানাই যে তরুণরা গিয়ে রাতের মধ্যে সংখ্যালঘুদের পাড়াটাকে রক্ষা করার চেষ্টা করেছিল। ওইটা যদি আমাদের প্রতীক হয় তাহলে আমি মনে করি যে কোন দল ক্ষমতায় কোন দল ক্ষমতায় না, কে মানে কি বলছেন সেটার দিকে যেতে চাই, এই শক্তিটাকে যদি আমরা নিয়ে আসতে পারি। কিন্তু রাজনৈতিক শক্তির কাছে তো এই শুভ শক্তি পরাস্ত হবে, এই শুভ শক্তি তো ছোট। কাজেই কি আওয়ামী লীগ কি বিএনপি তারা তাদের আচরণের মধ্য দিয়ে যদি তাদের নিজস্ব অভ্যন্তরীণ কোন্দল যদি সংখ্যালঘুদের উপর চাপিয়ে দেন, এটা হলো সবচেয়ে মর্মান্তিক বিষয় যে নিজেরা মারামারি করবেন আর এটা চাপিয়ে দিবেন, নিজেদের অভ্যন্তরীণ কোন্দল চাপিয়ে দিবেন সংখ্যালঘুর বাড়িদের উপর, সংখ্যালঘুদের মেয়েদের উপর, সংখ্যালঘুদের পাড়ার উপরে, কি সাঁওতাল কি হিন্দু, এটা হতে পারে না। কাজে আমি খুবই ক্ষুব্ধ যে এখন পর্যন্ত 1000 লোকের বিরুদ্ধে মামলা, 300 লোকের বিরুদ্ধে মামলা, 40 জন গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়ায় কারা ট্রাক ভাড়া করেছে, কারা ট্রাক দিয়ে লোক এনেছে পরিষ্কার, সবাই স্থানীয় সবাই জানে। আপনি রামুর ঘটনা বলে রামুতে কারা ট্রাক ভাড়া করেছে, ট্রাক দিয়ে কারা এনেছে এটা আমরা ধরতে পেরেছি। তো কাজে এটা সম্ভব। কিন্তু এখন ইউনো সাহেব যদি মানে আচরণের মধ্যে প্রমাণ করেন যে তিনি সকল নিরপেক্ষ থাকবেন, এখানে তো নিরপেক্ষ থাকার সুযোগ নেই। প্রশাসনকে শান্তি স্বস্তি নিশ্চিত করতে হবে। এখানে তো আমি নিরপেক্ষ 2 দলই সভা করেন, এটা তো হতে পারে না। কারণ আপনাকে ফোর্সই করতে হবে যে 2 দলকে সমাবেশ করতে দিলে কি ঘটনা ঘটবে, তাই ঘটেছে সেখানে। কাজে আমার ধারণা প্রশাসনে যারা ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধে শুধু পুলিশ বা ইউনো না, আরো এসপি সাহেব কোথায়, ডিসি সাহেব কোথায়, দলের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ধরলাম নাসিরনগর ঘটনা ঘটেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ কোথায়, কেন্দ্রীয় আওয়ামী লীগ কোথায়, গাইবান্ধায় ঘটনা ঘটেছে, রংপুর আওয়ামী লীগ কোথায়, সেন্ট্রাল আওয়ামী লীগ কোথায়। কাজে এই জায়গাগুলিতে যদি আমরা পরিচ্ছন্ন না করতে পারি, এই আবর্জনাগুলি দলকে নস্যাৎ করবে, রাষ্ট্রের ভাবমূর্তি নস্যাৎ করবে, সরকারকে বিপজ্জনক জায়গায় ফেলবে।
জি, আমরা ছোট্ট একটা বিষয় দিয়ে আলোচনা করে শেষ করতে চাই, যদিও এই বিষয়ের সাথে আপনি খুব বেশি সম্পৃক্ত নয়, তবু আমরা যাই। সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশ টেলিভিশনের যে ঐতিহ্য, আমাদের যে বিটিভি ছিল, সেই বিটিভির পর অনেকগুলি স্যাটেলাইট চ্যানেল এখন এসছে, 28টি স্যাটেলাইট চ্যানেল, আর অনেকগুলি হয়তো আসছে। এই প্রেক্ষাপটে দেশীয় বিজ্ঞাপন বিদেশে চলে যাচ্ছে, অর্থ পাচারের কথা বলা হচ্ছে। এখানে যে বিজ্ঞাপন দেখা হয় সেটি পণ্য প্রচারের নামে অন্য দেশে দেখানোর কথা সেটি দেখানো হয় নাই। তো এই অবস্থা প্রেক্ষাপটে যে এই দেশীয় চ্যানেলগুলি মুখ থুবড়ে পড়তে পারে, আপনি এই বিষয়টার মধ্যে আপনার মন্তব্য কি হতে পারে? আমি ওই যে ইংরেজিতে একটা কথা আছে, উই আর অল ইগনোরেড অনলি অন ডিফারেন্ট সাবজেক্টস, এবং দুর্ভাগ্যবশত এবারে আমি খুব একটা জানি না, কারণ এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। তবে আপনি যেটা বলছেন, এটা যদি এই অর্থ পাচার হয়ে থাকে এবং যারা বিজ্ঞাপন দিচ্ছে তারা বিজ্ঞাপনের সুফল যদি না পায়, তারা তাদের বিজ্ঞাপনগুলো যদি দেখানো না হয়, এবং তাহলে তো এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তা আমি আশা করি যে এখানে নিশ্চয়ই সরকারের করণীয় আছে, যে যাতে যারা বিনিয়োগ করছে তারা তাদের বিনিয়োগের সুফল তারা পায় এবং বিনিয়োগটা যেন সুরক্ষা হয়, এটা নিশ্চিত করা। তো আমি আশা করি যে সরকার, আমাদের তথ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে তারা এই বিষয়টা খতিয়ে দেখবেন, খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। জি বলবো, নিশ্চয় আপনাকে বোঝানোর বিষয় নাই, তবু আমি যেহেতু আমাকে একটা প্রশ্ন করতেই হয় এবং দর্শককে বোঝানোর জন্য, সেটি হচ্ছে যে এই যে গণমাধ্যমে একটা উত্থান হচ্ছে, টেলিভিশন চ্যানেলগুলি, আপনাদের অনেক সহকর্মীরা, অনেক অনুজরা, অগ্রজরাও আগে রয়েছিলেন, তারা এর মধ্যে দিয়ে কিন্তু তার পেশাগত জীবন বেছে নিয়েছে, এবং সেই জায়গায় যদি এই শিল্পের সুরক্ষা করা সম্ভব না হয়, তাহলে কিন্তু আজকে যদি এই এরকম বিজ্ঞাপনের নামে চলে যেতে থাকে, বিদেশি সিরিয়াল চলতে থাকে, আবার একই সাথে বাংলাদেশের ডাবিং যে সিরিয়ালগুলো চলে থাকে, তাহলে আমাদের এই টেলিভিশনগুলো কিভাবে তারা তাদের আলোর মুখ? আপনি দেখেন কিরণ, যখন একুশে টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়, তখন আমরা 5 থেকে 600 কর্মজীবী যারা সেখানে চাকরি করতাম তারা চাকরি হারিয়েছিলাম। কিন্তু এর ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কে যে প্রায় 2 লক্ষ মানে কলা কুশলী বেকার হয়ে গেছিল, কারণ যারা যেখানে নাটক তৈরি করতেন, অভিনেতা অভিনেত্রী, যারা এডিট করতেন, ক্যামেরাম্যান, যারা আমাদের টেলিভিশনগুলিতে যে ক্যামেরাম্যানরা আছে তাদের এখন একটা পেশাগত মর্যাদা হয়েছে। কালকে যদি বাংলাদেশের এই 24টা চ্যানেল বন্ধ হয়ে যায়, এই ক্যামেরাম্যানটা কোথায় যাবে? তাদের সে আবার বিয়ে বাড়িতে শুটিং করার জায়গায় যেতে হবে, এডিট প্যানেলগুলি কোথায় যাবে? কাজে ইটস এ বিগ ইন্ডাস্ট্রি নাও। একটা চ্যানেলে যদি 2 লক্ষ বেকার হয়ে যায়, এখন যে কি কারণে এই আশঙ্কাটা আমরা করছি? 2টি কারণ। একটি হলো যে এই টেলিভিশনগুলি বেঁচে আছে বিজ্ঞাপনের উপরে, এখন বিজ্ঞাপনগুলি বাইরে চলে যাচ্ছে। বিজ্ঞাপনগুলি বাইরে যদি যে আইন আছে সেই আইন অনুযায়ী গেলে আমাদের কোনো আপত্তি নাই, যে বাংলাদেশি পণ্য ভারতে প্রচারিত হয় বা ভারতে বিক্রির প্রচারের জন্য আমরা সেখানে ভারতীয় চ্যানেলগুলিতে বিজ্ঞাপন দিব, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু খুব চাতুরীর সঙ্গে যেটা করা হচ্ছে, 2টা বিশেষ চ্যানেল যারা বাংলাদেশকে টার্গেট করে কিছু অনুষ্ঠান তৈরি করছেন এবং তারা কিছু অনুষ্ঠান আমাদেরকে দেখাচ্ছেন। এটাকে অনেকে বলে ভারতীয় সংস্কৃতি, ভারত বলে যে এটা আমাদের সংস্কৃতি না। ভারতের সংস্কৃতি তো বিসমিল্লাহ খা, ভারতীয় সংস্কৃতি তো বোম্বের যে সিনেমা, এটা তো ভারতীয় সংস্কৃতি না। ভারতীয় সংস্কৃতি আমজাদ আলী খান, ভারতীয় সংস্কৃতি রবি শঙ্কর, উদয় শঙ্কর, কাজে ওই সংস্কৃতি কিন্তু তারা আনছে না। শামসাদ বেগম, কাজে ওই সংস্কৃতি কিন্তু তারা আনছে না। তারা সংস্কৃতি আনছে কিছু বোম্বে, কিছু বাংলাদেশি মধ্যবিত্ত চানাচুর। এটা কিন্তু ভারতেও বলে না যেটা আমাদের সংস্কৃতি। যাই হোক, একটি পপুলার ধরনের প্রোগ্রাম দিয়ে 2টি চ্যানেল, বিশেষ করে যারা আমরা বলি ডাউনলিং চ্যানেল, তারা এই চ্যানেলগুলি ভারতে দেখা যায় না, এই কন্টেন্টগুলি ভারতে দেখা যায় না। এই কন্টেন্টগুলি আমাদের বিজ্ঞাপন দিয়ে প্রচারিত হয় এবং আমাদের টাকা নিয়ে বিজ্ঞাপন নিয়ে ওই বিজ্ঞাপনটা আবার আমাদের দেশে দেখায়। তা আমাদের দেশেই যদি দেখায়, তাহলে তো ওই যে বিদেশে মুদ্রা পাচারের প্রয়োজনটা পড়ে না। কিন্তু বাংলাদেশ ব্যাংক বুঝে হোক না বুঝে হোক অনুমতিটি দিয়েছে, যার ফলে আমাদের টেলিভিশন মালিকরা এবং কলাকুশলী বলছেন যে এই টাকা দেওয়া যাবে না। আপনি যদি বিজ্ঞাপন দিতে চান, আপনি এনডিটিভিতে দেন। যদি বিজ্ঞাপন দিতে চান, আপনি ভারতের মূল চ্যানেলগুলিতে দেন। 2টি চ্যানেল সিঙ্গাপুর থেকে বাংলাদেশের জন্য ব্যাংক করে এবং ডাউনলিঙ্ক করতে কোনো পয়সা নিচ্ছে না আমরা। এটা হলো একটা দিক, যে মানে স্টার জলসা ওখানে দেখা যায় না, দেখা যায় এই যে কন্টেন্ট বাংলাদেশে দেখা যায়, এই কন্টেন্ট দেখা যায় না। ডিফারেন্ট কন্টেন্ট, সিএনএন ইন্টারন্যাশনাল, সিএনএন অভ্যন্তরীণ, আপনি আমেরিকার যে সিএনএন দেখেন, সেই সিএনএন কিন্তু আমরা বাইরে দেখি না। আমরা বাংলাদেশে যে সিএনএন দেখি, এটা আবার ভিতরে দেখি না। 1 2 নম্বর যেটা হচ্ছে যে ডাউনলিং চ্যানেলের যেটা প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে আজকে এই 2টি এন্টারটেইনমেন্ট চ্যানেল প্রচারিত হচ্ছে বলে আমরা খুব স্বস্তিতে পাচ্ছি। কিন্তু কালকে যদি জঙ্গিদের একটা সংগঠন মানে সিঙ্গাপুর থেকে এরকম মানে প্রচারিত করে এবং আমরা যদি বাংলাদেশে কেউ ডাউনলিং করে,
কাজে এইটা নিরাপত্তার জন্য খুব হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তার পাশাপাশি অভ্যন্তরীণ নানা সমস্যাগুলি আছে। আমাদের নাটকের শিল্পী, প্রোগ্রামের শিল্পী, একটা দাবি কালকে উঠেছে যে আমরা স্পোর্টস চ্যানেল আসুক আমাদের কোনো আপত্তি নাই, নিউজ চ্যানেল আসুক আপত্তি নাই, কিন্তু সকল মানে বিকৃত সংস্কৃতির যে চ্যানেলগুলি আসছে সেই চ্যানেলগুলি বন্ধ করে দিলে কি ক্ষতি হয়? পাখির ড্রেস যেটা দিয়ে কিন্তু আমাদের স্পোর্টস আসুক, আমাদের নিউজ আসুক, আমাদের অন্য এন্টারটেইনমেন্ট, ন্যাশনাল জিওগ্রাফিক আসুক, আমাদের কোনো সমস্যা নাই। আমরা যদি ওইটা বন্ধ করতে না পারি তাহলে আমাদের সক্ষমতাটা তৈরি হবে না। একসময় আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম যখন বাংলাদেশি চ্যানেল দেখা যেত, তখন বাংলাদেশের নাটকের একটা প্রচন্ড চাহিদা পশ্চিমবঙ্গে ছিল। এখন আমাদের একটা চ্যানেল ভারতে গেলে পরে 5 কোটি টাকা দিয়ে আমাদের প্রথম লাইসেন্স নিতে হবে গভর্নমেন্টের কাছ থেকে, এবং তার প্রতি বছর রিনিউয়েবল এটা। তারপর আমাদের কেবল অপারেটরদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, এই জন্য আমরা যেতে পারি না। আর ওরা বাংলাদেশে 2.5 লাখ টাকা দিয়ে তারা বাংলাদেশে পারমিশন নিয়ে নিচ্ছে। বাংলাদেশের টেলিভিশনে যেমন আইন আছে এটা, যে বাংলাদেশের চ্যানেলের সিরিয়ালগুলি কি হবে, বাংলাদেশের চ্যানেলের সিরিয়াল হবে প্রথম 3টি বিটিভি, তারপরে যে টেলিভিশনটা যখন লাইসেন্স পেল তখন তার সিরিয়াল থাকবে। আপনি গিয়ে দেখেন বাংলাভিশন কোথাও 70 নম্বরে, কোথাও 30 নম্বরে, কোথাও 40 নম্বরে, কারণ ওই যে ভারতীয় চ্যানেলগুলি এখানে এসে আমাদের কেবল অপারেটরদের ব্রাইব করে তাদের নাম্বারগুলি উপরে উঠে দেয়, এবং এটা আমাদের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আইনটা কার্যকর করার। কিন্তু নানা ধরনের বিশেষ সার্কেলের চক্র থাকার কারণে যেটা এটা হচ্ছে না। ওই যে বিজ্ঞাপনের টাকা বাঁচানোর জন্য আমাদের টেলিভিশন শিল্পের সঙ্গে জড়িত কোনো গ্রুপ এই ব্যবসাটা করছেন, তারা ব্যবসা করছেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ব্যবসার বিনিময়ে তারা বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে নৈতিকতাটা থাকতে হবে। এবং যেটা ওই দিন বলা হয়েছে আলোচনার মধ্যে, যে এরা হচ্ছে সাংস্কৃতিক রাজাকার, যে পাকিস্তানে ছিল ওই রাজাকার যারা পাকিস্তানি বাহিনীদের সহায়তা করত, আর এর সাংস্কৃতিক রাজাকার যে অন্য সংস্কৃতিকে সহায়তা করে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করতেন। সেই মানে মিডিয়া ইউনিটি নামে যে প্রতিষ্ঠানটি, সে সমাবেশে বলা হয়েছে। কাজে আমার যেটা ধারণা, যে একটি হলো যারা এই ব্যবসার সঙ্গে জড়িত তারা নৈতিকতার জায়গাটা একটু বজায় রাখুক, একটা হলো যেটা কোনো সংস্কৃতি না, ওটা বাংলা সংস্কৃতি না, ভারতীয় সংস্কৃতি না, এটা কেন আমি বাংলাদেশে অ্যালাউ করব? ভারতের এনডিটিভি আসতে আমার কোনো আপত্তি নাই, সিএনএন আইবিএন আসুক আমার কোনো আপত্তি নাই, আকাশবাণী আসুক আমার জন্য কোনো আপত্তি নাই, দূরদর্শন আসুক আমার জন্য কোনো আপত্তি নাই, খেলার চ্যানেল আসুক আমার জন্য কোনো আপত্তি নাই। কিন্তু আপনি পাখি ড্রেস, তারপরে কতগুলি বাংলাদেশি পারিবারিক পরকীয়া যে বিষয়গুলো, এটা তো কোনো, ভারত তো বলে যে এটা তো আমাদের সংস্কৃতি না, তোমরা ভারত থেকে প্রচারিত হয় বলে, ভারতীয় লোকরা করে বলে তোমরা ভারতীয়, ভারতের সংস্কৃতি না। কিন্তু এগুলো তো মানুষ গোগ্রাসে গিলে আমি দেখেছি, কিন্তু গিলছে, কিন্তু যেটা মিডিয়ার দায়িত্বটা কি, মিডিয়ার দায়িত্বটা তো রুচি তৈরি করার একটা দায়িত্ব আছে। মিডিয়াতে কেন আমরা শুদ্ধ উচ্চারণে কথা বলি, কারণ এটা একটা প্রমিত উচ্চারণটাকে ছড়িয়ে দিতে চাই। না হলে আপনি চাটগাঁয়ের ভাষায় কথা বলতে পারেন, আমি নোয়াখালী ভাষায় কথা বলতে পারি, আরেকজন ময়মনসিংহের ভাষায় কথা বলতে পারে, কিন্তু মিডিয়ার দায়িত্বটা হচ্ছে একটা প্রমিত উচ্চারণ, যাতে মানুষের রুচিবোধটা উন্নত হয়। আপনি 1971 সালে আমরা মুক্তিযুদ্ধ করলাম, মিডিয়ারও তো একটা রোল আছে, যে রাজনৈতিক নেতারা যে দাবিগুলি তৈরি করছে সেটি মানুষের মনন তৈরি করার ক্ষেত্রে, কিন্তু এখন বাণিজ্যের নামে সেই জায়গাটা আমরা হারিয়ে যাচ্ছি। কিন্তু প্রশ্নটি হচ্ছে যেটা আপনি বলেছেন, যে এখন 24টা চ্যানেল চালু আছে, তার সঙ্গে কয়েক হাজার মানে কর্মকর্তা কর্মচারী যারা বেতনভুক্ত আছেন, এবং তার ব্যাকওয়ার্ড লিঙ্গেজের ফরওয়ার্ড লিঙ্গেজে প্রায় কয়েক লক্ষ মানুষ আছে। এরা সব সৃজনশীল, কি নাট্যকার, কি অভিনেতা, কি ভিডিও ক্যামেরাম্যান, কি ভিডিও এডিটর, এরা কিন্তু সবগুলি সৃজনশীল, এরা কিন্তু অন্য কাজ করতে পারবে না। এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তারা ধান কাটার মধ্যে যেতে পারবে না। আমি ধান কাটাকে ছোট করছি না, কিন্তু এদের কিন্তু আর কিছু, তারা ক্রিয়েটিভ কাজের মধ্যে আছে। কাজে এটি রাষ্ট্রের দায়িত্ব এবং ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের দায়িত্ব। এবং সবচেয়ে বড় হচ্ছে একটা দিক হচ্ছে যে উদ্দেশ্যে এই টাকাটা নেওয়া হচ্ছে সেই উদ্দেশ্যের জন্য কার্যকর হচ্ছে না, এবং এই জন্য প্রায় বলা, আজকে যেটা হিসাব দেওয়া হয়েছে অনুষ্ঠানের মধ্যে, প্রায় 70 থেকে 80 কোটি টাকা পাচার হয়ে গেছে গত কয়েক মাসের মধ্যে, অলরেডি চলে গেছে। এবং আগামী নভেম্বর ডিসেম্বর মাস থেকে বাংলাদেশের টেলিভিশনগুলি আমাদের বিজ্ঞাপনের প্রায় 1/4 আমরা পাবো, মানে তার 3/4 ওইদিকে চলে যাবে। এটি হলো একটা দিক। আরেকটা হলো যে ন্যাশনাল সিকিউরিটি, যে আজকে এই ডাউনলিঙ্কের যে চ্যানেলগুলি যেভাবে সুযোগ নিচ্ছে, কালকে একটা জঙ্গিদের চ্যানেলে বাংলাদেশে আসতে পারে, কালকে একটা মানে দেশের জন্য নিরাপত্তার জন্য হুমকি শুরু এখানেও আসতে পারে। জি, একদম 10 সেকেন্ডে শেষ করতে চাই, কোন মন্তব্য বিশ্লেষণ যেটা আমি আশা করি সরকার এর দিকে নজর দেবে, আগেই বলছি। এবং এটার এই চ্যানেলগুলো আমি দেখি যে আমাদের পরিবারের মধ্যে দেখা যায়, অনেক পরিবারের মধ্যে দেখা যায়, ভাইরাল হয়ে গেছে। এটার জন্য মানুষ পাগল হয়ে যায় এগুলো, এবং কি বিকৃত রুচি এগুলো সৃষ্টি করছে।
তো এটা দীর্ঘমেয়াদী ফলাফল আমাদের চিন্তা করা দরকার। আমি আশা করি যে সরকার নজর দেবে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে যে এই যে আমাদের একটা সাংস্কৃতিক বিহেভিয়ার তো তৈরি হয় অনেক বছরের পরে, এবং আমার মনে বদরুল মজুমদার যথার্থ বলেছেন যে আপনি নতুন জেনারেশনকে যে সংস্কৃতির মধ্যে আমরা ঢোকাচ্ছি, এটা আমাদের বাঙালিদের একটা বড় শক্তি কিন্তু তার নিজস্ব সংস্কৃতি। এইটাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, আমরা কেন ভাষার আন্দোলন করেছিলাম, ভাষাটা যদি চেঞ্জ করা যেত তাহলে কিন্তু বাঙালি আন্দোলন করতে পারতো না। ভাষা হলো সংস্কৃতির একটা বড় দৃশ্যমান জায়গা। জি, আমি এই দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে আলোচনা যে বিষয়টা ছিল সেটা হচ্ছে অপসংস্কৃতি এবং একই সাথে আমাদের যে বিজ্ঞাপন, আমাদের যে নিজস্ব সংস্কৃতির যে আদান প্রদানের ক্ষেত্রে আমরা অপসংস্কৃতি যে গ্রহণ করার জন্য নানা দিকে আমাদের অপতৎপরতা চলছে সেটা বন্ধ করার একটা দাবি উত্থাপিত হয়েছে, এবং সেখানে আমাদের যে মিডিয়া ইউনিটি নামে একটি সংগঠন গঠিত হয়েছে, এবং সেই ইউনিটি যথার্থ দাবি রেখেছে সেটি হচ্ছে তারা চায় যে বাংলাদেশের এই বিজ্ঞাপন যাতে অনৈতিকভাবে বিদেশি কোনো জায়গায়, বিদেশি কোনো চ্যানেলে প্রচারিত না হয়, এবং সকলের আহ্বান জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দিকে। তিনিই পারবেন হয়তো এর দিকে যদি দৃষ্টি দিয়ে এই যে বিজ্ঞাপন বিদেশে চলে যাচ্ছে অনৈতিকভাবে সেটি বন্ধ করতে। প্রাণফুটা নিউজ এন্ড ভিউজ আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা